অভিযোগের বিপরীতে ফ্রান্সের কড়া জবাবে দিশেহারা নেতানিয়াহু। এখন কি করবেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জি. রতন স্বাগত জানাচ্ছি। ফ্রান্স ছেড়ে দেবার রাষ্ট্র নয়। কিসের নেতানিয়াহু? কিসের কি? যাচ্ছে তাই বলবে সে, আর এমানুয়েল ম্যাক্রো তা মেনে নেবেন? হতেই পারে না। তাই তো কড়া জবাব দিয়েছেন তিনি। ইহুদিরা যে কত বর্বর তা কিছু ইহুদি জীবিত রেখে দিয়ে বুঝিয়ে গেছেন সেই হিটলার। যেমনটি হাসিনা ও রেহানা বেঁচে থাকার ফলে শেখ মুজিবের শাসনামল ও অত্যাচার কেমন ছিল তা বুঝেছে বাংলাদেশের মানুষ। সত্যিই তো ইহুদিরা যদি নির্বংশ থাকত তাহলে তারা আজ এমন অবস্থা করতে পারে না গাজায়, সিরিয়ায় বা অন্য কোথাও। তাদেরকে এতটুকু ঠাঁই দিতে যে ফিলিস্তিনের কি অবস্থা তা তো আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এবার ফ্রান্স নেতানিয়াহুর মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। নেতানিয়াহু তা শুনে ভড়কে গেছেন, কারণ ফ্রান্স বলে কথা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ উস্কে দেওয়ার অভিযোগ তুলেছিলেন। তা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে ফ্রান্স। মঙ্গলবার তুরস্ক ভিত্তিক গণমাধ্যম ডেইলি সাভার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে নেতানিয়াহু ম্যাক্রোর উদ্দেশ্যে বলেন, তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করে ইহুদি বিদ্বেষ উস্কে দিচ্ছেন এবং এটি হামাসকে পুরস্কৃত করার শামিল। তিনি এই সিদ্ধান্তকে কূটনৈতিক নয় বরং তুষ্টিকরণ বলে অভিহিত করেন। এমন মন্তব্যের জবাবে ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় এলিসি প্রাসাদ জানায়, ইহুদি বিদ্বেষের মতো একটি সংবেদনশীল বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার অগ্রহণযোগ্য। প্রেসিডেন্ট ম্যাক্রোর দপ্তর থেকে আরও বলা হয়, ফ্রান্স তার ইহুদি নাগরিকদের সবসময় রক্ষা করেছে এবং করবে। এ বিষয়ে আমাদের কাউকে কিছু শেখার প্রয়োজন নেই। ফরাসি মন্ত্রী বেনিয়ামিন হাদ্দাদও এক টিভি সাক্ষাৎকারে বলেন, ইউরোপীয় সমাজে ইহুদি বিদ্বেষ একটি গুরুতর সমস্যা, কিন্তু সেটিকে রাজনৈতিকভাবে কাজে লাগানো যাবে না। ম্যাক্রো ইতোমধ্যে ঘোষণা করেছেন যে আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। বিশ্বের অন্তত 145টি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বা দিতে যাচ্ছে। ইসরায়েল এই উদ্যোগের বিরোধিতা করছে এবং একই সাথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও নেতানিয়াহু কটূক্তি করেছেন, যেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রীকে ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা এবং অস্ট্রেলীয় ইহুদিদের পরিত্যাগকারী দুর্বল রাজনীতিবিদ বলে অভিহিত করেন। এই মন্তব্য আসে এমন এক প্রেক্ষাপটে যখন অস্ট্রেলিয়া সিমচা রথম্যান নামক এক কট্টর ডানপন্থী ইসরায়েলি রাজনীতিকের ভিসা বাতিল করে। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলও অস্ট্রেলীয় কূটনীতিকদের ভিসা বাতিল করেছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এই প্রতিক্রিয়াকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন এবং বলেন, নেতানিয়াহুর সরকার ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করে তুলছে এবং শান্তিপূর্ণ দ্বিরাষ্ট্র সমাধানের প্রচেষ্টাকে দুর্বল করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নিজেদের শর্তে গাজা যুদ্ধ বন্ধ ও বাকি জিম্মিদের মুক্তিতে হামাসের সাথে আলোচনা শুরু হবে। সেই সঙ্গে গাজা সিটি দখলে বড় ধরনের আক্রমণ পরিচালনা করতে পরিকল্পনা অনুমোদন দিয়েছে তার মন্ত্রিসভা। খবর বিবিসির। গেল সোমবার কাতার ও মিশরের মধ্যস্থতায় 60 দিনের যুদ্ধবিরতির জন্য আনা একটি প্রস্তাবে হামাস সম্মত হয়েছে। তবে এই প্রস্তাব গ্রহণ করেনি ইসরায়েল। তারা নিজেদের শর্তে যুদ্ধবিরতিতে যাবে বলে জানিয়ে দিয়েছে। গেল বৃহস্পতিবার রাতে ইসরায়েলে গাজা বিভাগের সদর দপ্তর পরিদর্শনকালে এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমাদের সকল জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে আলোচনা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, আমি গাজা সিটির নিয়ন্ত্রণ নেয়ার এবং হামাসকে পরাজিত করার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পরিকল্পনা অনুমোদন করেছি। নেতানিয়াহু আবারও বলেন, হামাসকে পরাজিত করা এবং আমাদের সকল জিম্মিদের মুক্তি দেয়া এই দুটি বিষয় একসাথে চলবে। তবে পরবর্তী পর্যায়ে আলোচনার কি হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। গত 10 দিনে ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজা শহরের কাছাকাছি আসার পর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি তাদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
এই মাসে নেতানিয়াহুর সভাপতিত্বে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে, যদিও ইসরায়েলের ঘনিষ্ঠ অনেক মিত্র দেশ সরকারকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে পরিচালিত হামলার জবাবে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় একটি অভিযান শুরু করে। তখন থেকে গাজায় কমপক্ষে 62,192 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক চান ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হোক। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও জরিপ সংস্থা ইউসোসের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মার্কিনীদের 58% মনে করেন জাতিসংঘের সব দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 33% এই প্রস্তাবের বিরোধিতা করেছেন এবং 9% কোনো মত দেননি। 6 দিন ধরে পরিচালিত এই জরিপটি শেষ হয় গত সোমবার। এর কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশ কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে, বিশেষ করে গাজায় যখন অনাহার ও মানবিক বিপর্যয় মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। জরিপ চলাকালেই আশা করা হচ্ছিল ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাস যুদ্ধবিরতিতে রাজি হতে পারে। তাতে বন্দি বিনিময় ও গাজায় মানবিক সহায়তা পৌঁছানো সহজ হতো। গেল মঙ্গলবার ইসরায়েলের 2 কর্মকর্তা জানিয়েছেন তারা হামাসের দেয়া প্রস্তাব পর্যালোচনা করছেন। ওই প্রস্তাবে 60 দিনের যুদ্ধবিরতি ও গাজায় আটক ইসরায়েলি বন্দীদের অর্ধেক মুক্তির বিষয় অন্তর্ভুক্ত আছে। গত সপ্তাহে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া সহ কয়েকটি ইউরোপীয় দেশ জানিয়েছে গাজায় মানবিক সংকট অকল্পনীয় মাত্রায় পৌঁছেছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো সতর্ক করেছে যে গাজার মানুষ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে রয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ও অভিযোগ করেছে ইসরায়েল গাজায় পর্যাপ্ত ত্রাণ ঢুকতে দিচ্ছে না, ফলে সাধারণ মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। তবে ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করে বলেছে হামাসই ত্রাণ আত্মসাৎ করছে। হামাস অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। জরিপে আরও উঠে এসেছে মার্কিনীদের 65% মনে করেন যুক্তরাষ্ট্রের উচিত গাজার ক্ষুধার্ত ও দুর্দশাগ্রস্ত মানুষকে সহায়তা করা। 28% এই বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। যারা সহায়তার বিরোধিতা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ, প্রায় 41%, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের সমর্থক। রয়টার্স এবং ইপসোস পরিচালিত অনলাইন জরিপে মোট 4,446 জন মার্কিনী প্রাপ্তবয়স্ক অংশ নেন। জরিপের ফলাফলে সর্বোচ্চ কম বেশি 2% পর্যন্ত ভিন্নতা থাকতে পারে। অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত 63টি ফিলিস্তিনি প্রত্নতাত্ত্বিক স্থানকে ইসরায়েলি ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল। গেল বুধবার এক প্রতিবেদনে এমন দাবি করেছে ফিলিস্তিনি গবেষণা প্রতিষ্ঠান অ্যাপ্লাইড রিসার্চ ইনস্টিটিউট, জেরুজালেম। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর তত্ত্বাবধানে পশ্চিম তীরের বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মতি আলমোজ স্বাক্ষরিত সামরিক আদেশে এসব স্থানকে ইসরায়েলি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এর মধ্যে 59টি স্থান নাবলুস গভর্নরেটে, 3টি রামাল্লাহতে এবং একটি সালফিট গভর্নরেটে অবস্থিত। ARIJ জানিয়েছে ইসরায়েলের এই পদক্ষেপ শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, বরং এটি ফিলিস্তিনি ঐতিহ্য ও জাতীয় পরিচয় মুছে ফেলার পরিকল্পিত নীতি। এসব স্থান ইসরায়েলি বসতি, ফাঁড়ি ও ঔপনিবেশিক স্থাপনার কাছাকাছি হওয়াতেই সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যা কেবল ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য উন্মুক্ত। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী 2024 সালের শেষ নাগাদ পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীর সংখ্যা বেড়ে 7,70,000-এ পৌঁছেছে। বর্তমানে অঞ্চলটিতে রয়েছে 180টি স্থায়ী বসতি ও 256টি ফাঁড়ি, যার মধ্যে 138টি কৃষি ও পশুপালন ফাঁড়ি। এছাড়া 2023 সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হাতে অন্তত 1015 জন ফিলিস্তিনি নিহত ও 7,000 জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। উল্লেখ্য, 2025 সালের জুলাই মাসে এক পরামর্শমূলক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলকে অবৈধ ঘোষণা করে এবং সমস্ত বসতি খালি করার আহ্বান জানায়। দর্শক, আজ এ পর্যন্তই।
আল্লাহ সহায় হন।